জয়পুরের সেই জমজমাট মেলায় এক অপ্রত্যাশিত বিপদ যেন আকাশের আলোকেও থামিয়ে দিয়েছিল। কোটিপতি পরিবারের একমাত্র কন্যা ৮০ ফুট উঁচু ঝুলনায় আটকে পড়ল। আর সেই মুহূর্তে এক সাধারণ কর্মী ছেলে যা করে দেখালো, পুরো মেলা স্তব্ধ হয়ে তা দেখতে থাকল। এটি একেবারে সত্যি ঘটনা, যা জয়পুরের বার্ষিক মেলায় ঘটেছিল। জয়পুরের সেই ঠান্ডা সন্ধ্যায় চম্বল নদীর তীরে বসানো বার্ষিক মেলা আলোয় ঝলমল করে উঠেছিল। দূর থেকেই জায়ান হুইলের রঙিন আলোগুলো আকাশ ছুঁয়ে ছুঁয়ে দেখা যাচ্ছিল। চাটের মশলাদার গন্ধ, বাচ্চাদের উচ্ছ্বসিত হাসি, বেলুনের শাড়ি আর ঢোলের তাল, সবকিছুতে জীবনের এক অদ্ভুত ছন্দ বয়ে যাচ্ছিল। লোকে বলতো, জয়পুরের মেলা শুধু মেলা নয়, এক অবিস্মরণীয় অনুভূতি। এখানে ধনী গরিব সবাই একই মাটিতে পা রাখে, পার্থক্য শুধু পোশাকের, মনের নয়। কিন্তু সেই রাতে সেই পার্থক্যটা হঠাৎ করেই স্পষ্ট হয়ে উঠল। ভিড়ের মাঝে একটা ঝকঝকে গাড়ি এসে থামল। দরজা খুলল। বাইরে নামল একটি মেয়ে, সাদা স্যুট, হালকা হিল, হাতে মোবাইল। তার নাম ছিল অনন্যা, জয়পুরের নামকরা ব্যবসায়ী বিনয় শর্মার একমাত্র কন্যা। সঙ্গে ছিল তার ২ বান্ধবী। সবাই ভিআইপি পাস নিয়ে এসেছিল। মেলার মালিক নিজে এগিয়ে এসে স্বাগত জানাচ্ছিলেন। ম্যাডাম, ঝুলনা আপনার জন্য এখনই থামিয়ে দিচ্ছি, তিনি হেসে বললেন। অনন্যা হালকা হাসল, কিন্তু তার চোখে কোনো বিশেষ আনন্দ ছিল না। হয়তো সে এখানে ভিড় দেখতে আসেনি, নিজের থেকে পালাতে এসেছিল। ঠিক সেই সময় ঝুলনার কন্ট্রোল প্যানেলের পাশে দাঁড়িয়ে একটি রোগা পতলা ছেলে চুপচাপ তারগুলো পরীক্ষা করছিল। নাম ছিল রাহুল, বয়স মাত্র ২২ বছর। সেই ঝুলনার অ্যাসিস্ট্যান্ট। টিকিট কাটা, বোল্ট আটকানো, মোটর দেখা, সবকিছু সেই সামলাত। রাহুল শুধু একবার ওপরে তাকিয়েছিল। সে দেখল ভিআইপি সিটে বসা মেয়েটি বাকি সবার থেকে আলাদা। কিন্তু সে কোনো বিশেষ নজর দেয়নি। তার কাছে প্রত্যেক সিট সমান ছিল। ঝুলনা ঘুরতে শুরু করল, প্রথমে আস্তে, তারপর জোরে। নিচে দাঁড়ানো লোকেরা ওপরে তাকিয়ে হাত নাড়ছিল। অনন্যার বান্ধবীরা চিৎকার করে হাসছিল। কিন্তু অনন্যা চুপ ছিল। সে নিচে তাকালো। ৮০ ফুট উঁচুতে পুরো মেলা খেলনার মতো লাগছিল। হাওয়া জোরে উঠতে লাগল। হঠাৎ একটা ঝাঁকুনির শব্দ হল। ঝুলনা এক ঝাঁকুনিতে থেমে গেল। আলোগুলো টিমটিম করতে লাগল। নিচে থেকে কেউ চিৎকার করে বলল, আরে কি হলো? ওপরে বসা সিটগুলো দুলতে লাগল। কিছু লোক হাসছিল, ভাবছিল এটাও খেলার অংশ। কিন্তু ২ সেকেন্ড পর সবার বোঝা হয়ে গেল এটা খেলা নয়। ঝুলনা পুরোপুরি থেমে গেছে, আর সবচেয়ে ওপরের সিটে অনন্যা। হাওয়ার একটা জোরালো ঝাপটা এলো। সিটটা হালকা দুলে উঠল। নিচে থেকে চিৎকার উঠল, মেশিন বন্ধ হয়ে গেছে নাকি? আরে বিদ্যুৎ চলে গেছে! ওই ভিডিও বানাও, ভিডিও বানাও! মোবাইল ক্যামেরাগুলো হাওয়ায় উঠে গেল। অনন্যা নিচে তাকালো, আর তার হাত সিটের রডটা শক্ত করে ধরে ফেলল। নিচের এত উঁচু দেখে তার মাথা ঘুরতে লাগল। তার বান্ধবীরা নিচের সিটগুলোতে ছিল, কিন্তু সবচেয়ে ওপরে শুধু সেই ছিল। বাবা! তার গলা কাঁপছিল। নিচে থেকে তার বাবার গলা ভেসে এলো, ভয় পেও না অনন্যা, এক্ষুনি ঠিক হয়ে যাবে। কিন্তু কন্ট্রোল প্যানেল থেকে হালকা স্ফুলিঙ্গ বেরোচ্ছিল। রাহুলের মুখ শক্ত হয়ে গেল। ব্রেক লক আটকে গেছে, সে আস্তে করে বলল। মেলার মালিক ঘাবড়ে গেলেন। কি মানে, আটকে গেছে? তাড়াতাড়ি ঠিক করো। রাহুল মোটরটা দেখল, তারগুলো গরম হয়ে গেছে। ওপর থেকে ম্যানুয়াল লিভার দিয়ে লক খুলতে হবে, যেটা ৮০ ফুট ওপরে। ভিড় বাড়তে লাগল। কেউ সাহায্য করছিল না, শুধু ক্যামেরাগুলো ওপরে তুলে রাখা হয়েছিল। অনন্যার শ্বাস দ্রুত হয়ে যাচ্ছিল। হাওয়ায় সিট দুলছিল। নিচে থেকে শোরগোল আরও বেড়ে গেল। কেউ ওপরে যাও! আরে সাহস আছে তো উঠে এসো! ফায়ার ব্রিগেড ডাকো! কিন্তু সেই সময় ফায়ার ব্রিগেড পৌঁছতে দেরি হতো। রাহুল একটা লম্বা শ্বাস নিল। সে উপরে তাকাল। অনন্যার আঙুলগুলো সাদা হয়ে গেছে। সে আস্তে করে বলল, যদি এখন না উঠি তাহলে দেরি হয়ে যাবে। মেলার মালিক পিছিয়ে গেলেন। ঝুঁকি আছে। রাহুল কোনো উত্তর দিল না। সে সিঁড়িটা ধরল। প্রথম পা রাখল। নিচে থেকে ভিড় চুপ হয়ে গেল। হাওয়া আরও জোরে উঠল। অনন্যার চোখ থেকে জল পড়ছিল, আর রাহুল ৮০ ফুট উঁচুতে উঠতে লাগল। যখন রাহুল সিঁড়িতে প্রথম পা রাখল, তখন তার মনে হল সে শুধু লোহার সিঁড়িই উঠছে না, বরং সেই ভয়ের দিকে এগোচ্ছে যেটা নিচে দাঁড়ানো ভিড় দূর থেকে দেখছে, কিন্তু ছুঁয়ে দেখার সাহস কারো নেই। হাওয়া হঠাৎ আরও জোরে উঠল, আর উপরে ৮০ ফুট উঁচুতে আটকে থাকা সিটটা আস্তে আস্তে দুলছিল, যেন প্রত্যেক ঝাপটা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে একটা ছোট্ট ভুল দুজনের জীবন চিরকালের জন্য বদলে দিতে পারে।
নিচে দাঁড়ানো লোকেরা এখন আর চিৎকার করছিল না, তাদের গলা যেন হাওয়ায় জমে গিয়েছিল। মোবাইল ক্যামেরাগুলো এখনও উপরে তোলা ছিল, কিন্তু তাতে আগের মতো উৎসাহ ছিল না। তাতে ভয় ছিল, অপেক্ষা ছিল, আর হয়তো একটা অকথিত প্রশ্নও ছিল, এই ছেলেটা সত্যি উপর পর্যন্ত পৌঁছাতে পারবে তো? রাহুল ইচ্ছে করে নিচে তাকায়নি, কারণ সে জানত যে নিচে ছড়ানো মেলা, রঙিন আলো আর শত শত চোখ যদি তার দৃষ্টিতে পড়ে যায় তাহলে তার পা কাঁপতে পারে। তাই সে তার মন শুধু উপরে রেখেছিল, যেখানে অনন্যা সিটের রডটাকে এমনভাবে ধরে বসেছিল যেন সেটাই তার শেষ অবলম্বন। তার আঙুলগুলো সাদা হয়ে গিয়েছিল, আর তার শ্বাস এত দ্রুত চলছিল যে নিচে দাঁড়ানো তার বাবা পর্যন্ত তার উদ্বেগ অনুভব করতে পারছিলেন। নিচে তাকাবেন না, রাহুল উপরের দিকে তাকিয়ে চিৎকার করে বলল। তার গলায় কোনো ভয় ছিল না, বরং এক অদ্ভুত স্থিরতা ছিল, যেন সে নিজেকেও বোঝাচ্ছিল। আর শুধু আমার দিকে তাকান আর আস্তে আস্তে শ্বাস নিন, কিছু হবে না। অনন্যা প্রথমবার স্পষ্ট করে তাকে দেখল, আর সেই এক নজরে তার সব ধন সম্পদ, তার ভিআইপি স্টেটাস, তার দামি পোশাক সব পিছনে পড়ে গেল, কারণ সেই মুহূর্তে সে শুধু একটা ভয় পাওয়া মেয়ে ছিল যে ৮০ ফুট উপরে হাওয়ায় আটকে আছে, আর নিচের শোরগোলের চেয়ে অনেক বেশি তার নিজের ভিতরের আতঙ্কের সঙ্গে লড়াই করছিল। সে কাঁপা গলায় বলল যে তার মাথা ঘুরছে, আর যদি সে নিচে তাকায় তাহলে হয়তো নিজেকে সামলাতে পারবে না। আর রাহুল এক মুহূর্তও নষ্ট না করে উত্তর দিল যে তাকে নিচে তাকানোর দরকার নেই, কারণ যতক্ষণ সে ওখানে আছে ততক্ষণ পড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। সিঁড়ি এখন শেষ অংশে পৌঁছেছে, যেখানে হাওয়া সুজা মুখে লাগছিল, আর ঝুলনার ধাতুর হালকা খটখট শব্দ প্রত্যেক সেকেন্ডে হৃদয়ের ধরফরের সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছিল। রাহুল সিটের কাছে পৌঁছে প্রথমে অনন্যার হাত দুটো আস্তে করে ধরল, আর অনুভব করল যে তার পকড় শুধু ভয়ের কারণে নয়, বরং বিশ্বাসের খোঁজেও শক্ত হয়ে আছে। সে তাকে বলল যে সে তার পকড় আলগা করবে না, আর তার চোখ শুধু তার গলার স্বরে রেখে দেবে, কারণ এখন তাকে সিটের পিছনে গিয়ে ম্যানুয়াল লক খুলতে হবে, যেটা উপর থেকে জ্যাম হয়ে গেছে। নিচে থেকে কেউ চিৎকার করে বলল, ঝুঁকি নিও না, কিন্তু সেই গলায় শুধু ভয় ছিল, সমাধান ছিল না। আর রাহুল জানত যে যদি সে এখন চেষ্টা না করে তাহলে সময় তার বিরুদ্ধে চলে যাবে, তাই সে সিটের কিনারায় ভারসাম্য রেখে নিজের শরীরটা একটু পিছনে হেলালো আর লিভারের কাছে পৌঁছনোর চেষ্টা করল। হাওয়া ঠিক সেই মুহূর্তে আরও জোরে ঝাপটা মারল, আর পুরো সিটটা হালকা দুলে উঠল। নিচে দাঁড়ানো ভিড় থেকে একসঙ্গে চিৎকার উঠল, কিন্তু ওপরে সেই উঁচুতে এখন শুধু দুটো শ্বাসের শব্দ ছিল, একটা তার আর একটা অনন্যার। লিভার তার আঙুলের নাগালে ছিল, কিন্তু জ্যাম হয়েছিল। সে সেটা চাপার চেষ্টা করল তো ধাতুর গরম তার হাতের তালুতে নেমে এলো। হয়তো মোটরের হঠাৎ থেমে যাওয়ায় ঘর্ষণ বেড়ে গিয়েছিল। সে দাঁত কামড়ে আবার জোর গিল, আর ঠিক সেই মুহূর্তে অনন্যার আঙুলগুলো তার কাঁধে শক্ত হয়ে গেল, যেন সে শুধু সিট নয় বরং তাকেও ধরে বসে আছে। আর সে পিছনে না তাকিয়েই বলল যে সে ভয় না পাক, কারণ এই ঝাঁকুনি শুধু মেশিনের, তাদের নয়। নিচে দাঁড়ানো তার বাবার চোখে জল ছিল, আর প্রথমবার তাদের মনে হচ্ছিল যে টাকার শক্তি সেই উঁচু পর্যন্ত পৌঁছায় না যেখানে এখন একটা সাধারণ ছেলে নিজের জীবন বিপন্ন করে দাঁড়িয়ে আছে। ভিড় এখন পুরোপুরি নীরব হয়ে গিয়েছিল, আর যারা কয়েক মিনিট আগে ভিডিও বানাচ্ছিল তাদেরও মনে হচ্ছিল যে এটা বিনোদন নয় বরং মানবতার পরীক্ষা। রাহুল শেষবার পুরো শক্তি দিয়ে লিভারটা চাপল, আর একটা তীক্ষ্ণ ধাতুর শব্দের সঙ্গে লকটা হালকা খুলে গেল। নিচে মোটরটা ভারী শ্বাস নিল, আর ঝুলনা আস্তে আস্তে দুলতে দুলতে নিচের দিকে নামতে লাগল। সেই মুহূর্তে সময় যেন থেমে গিয়েছিল, কারণ প্রত্যেক সেকেন্ড এক যুগের মতো লাগছিল। আর রাহুল তাড়াতাড়ি ভারসাম্য সামলে অনন্যাকে বলল যে সে শক্ত হয়ে বসে থাকুক, কারণ এখন ভয় শেষ হতে চলেছে, কিন্তু এখনও পুরোপুরি নয়। ঝুলনা আস্তে আস্তে নিচে নামছিল, আর প্রত্যেক ফুটের সঙ্গে নিচে দাঁড়ানো ভিড়ের শ্বাস ফিরে আসছিল। কিন্তু ওপরে এখনও ৮০ ফুট উঁচুর গুঞ্জন বাকি ছিল, কারণ ভয়ের প্রভাব মেশিন থেমে যাওয়ার সঙ্গে শেষ হয় না, সেটা মনে কিছুক্ষণ থাকে। আর সেই রাতে জয়পুরের মেলায় আসল ঝুলনা শুধু লোহার নয় বরং মানবতা আর দায়িত্বেরও ছিল, যেটা এখন আস্তে আস্তে নিজের জায়গায় ফিরে আসছিল। ঝুলনা আস্তে আস্তে নিচে নামছিল, আর প্রত্যেক ঘুরন্ত চক্করের সঙ্গে নিচে দাঁড়ানো ভিড়ের হৃদয়ের ধরফড়ও যেন নিজের জায়গায় ফিরে আসছিল। কিন্তু সেই রাতে জয়পুরের সেই মেলায় শুধু একটা মেশিন নিচে নামছিল না, বরং মানুষের চোখের সামনে এমন এক সত্য নামছিল
যেটা তারা হয়তো দেখতে চায়নি। কারণ মাত্র কয়েক মিনিট আগে পর্যন্ত সেই ভিড়ই এই দৃশ্যকে তাদের মোবাইল ক্যামেরায় বন্দি করছিল। আর এখন সেই লোকেরাই শ্বাস আটকে সেই ছেলেটাকে দেখছিল যে কোনো শোরগোল ছাড়া, কোনো ঘোষণা ছাড়া ৮০ ফুট ওপরে উঠে মৃত্যু আর ভয়ের মাঝে দাঁড়ানো একটা মেয়েকে আশা ধরিয়ে দিয়েছিল। অনন্যার চোখ এখনও বন্ধ ছিল, তার হাত এখনও রড ধরেছিল, কিন্তু তার পকড়ে আগের মতো আতঙ্ক ছিল না। কারণ সে অনুভব করতে পেরেছিল যে কেউ আছে যে শুধু তাকে নিচে নামানোর জন্য নয়, বরং তাকে সামলানোর জন্য ওপরে উঠে এসেছিল। আর যখন ঝুলনা মাটি থেকে ১০ ফুট ওপরে পৌঁছাল, তখন নিচে দাঁড়ানো তার বাবা ২ হাত বাড়িয়ে দিলেন, যেন তিনি আবার নিজের মেয়েকে কোলে নিতে যাচ্ছেন। আর ঠিক সেই মুহূর্তে রাহুল শেষবার সিটটাকে স্থির করে সাবধানে নিচে নামার প্রস্তুতি নিল। কারণ বিপদ ততক্ষণ শেষ হয় না যতক্ষণ না ২ পা মাটি ছোঁয়ে। যেই না সিট মাটির কাছে এলো, মেলার মালিক আর ২ কর্মচারী এগিয়ে এলো। তারা তাড়াতাড়ি অনন্যার সিট খুলে তাকে নিচে নামালো। তার পা কাঁপছিল, আর সে কয়েক সেকেন্ড দাঁড়াতেও পারল না। তার বাবা তাকে ধরে নিলেন। তার মা, যিনি একটু দূরে দাঁড়িয়ে কাঁদছিলেন, দৌড়ে এসে তাকে বুকে জড়িয়ে ধরলেন। আর সেই মুহূর্তে ভিড়ের মধ্যে উপস্থিত প্রত্যেক ব্যক্তির কাছে স্পষ্ট হয়ে গেল যে ধনী হওয়া, স্ট্যাটাস, ভিআইপি পাস, ঝকঝকে গাড়ি, এসবের সেই উঁচুতে কোনো মানে ছিল না। কারণ আসল অবলম্বন সেই ছিল যে সাধারণ পোশাকে দাঁড়ানো ছেলেটা ওপরে উঠে এসেছিল। রাহুল এখন নিচে নেমে এসেছিল। তার হাত লাল হয়ে গিয়েছিল, হাতের তালুতে হালকা জ্বালা ছিল, কিন্তু তার মুখে কোনো বিজয়ের হাসি ছিল না। সে শুধু দেখছিল যে অনন্যা নিরাপদ আছে কিনা, যেন তার কাজ এখনও শেষ হয়নি। আর ঠিক তখন ভিড়ের মধ্যে থেকে কয়েকটা গলা উঠল, ওয়াও বেটা, সাব্বাস, তুমি হিরো। কিন্তু সেই গলাগুলোতে ততটা সততা ছিল না যতটা কয়েক মিনিট আগের নীরবতায় ছিল। কারণ তালি প্রায়শই দেরিতে বাজে, আর মানবতার আসল পরীক্ষা তালির আগেই হয়। অনন্যা আস্তে আস্তে সামলে উঠছিল। সে কাপা পায়ে রাহুলের দিকে তাকাল। তার চোখে এখন ভয় ছিল না, বরং এক গভীর কৃতজ্ঞতা ছিল, যেটা শব্দে নামছিল না। সে কিছু বলতে চাইছিল, কিন্তু তার বাবা তার আগেই এগিয়ে এলেন। তিনি পকেট থেকে মোটা বটুয়া বের করে কিছু না ভেবে রাহুলের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, বেটা, তুমি যা করেছ তার কোনো দাম নেই, তবু এটা নাও, এটা তোমার সাহসের পুরস্কার। আর সেই মুহূর্তে ভিড় আবার সজাগ হয়ে উঠল, কারণ এখন দৃশ্য বদলে গিয়েছিল। এখন কথা মেশিনের নয়, টাকার। রাহুল সেই বটুয়ার দিকে তাকাল, তারপর অনন্যার দিকে, তারপর নিজের হাতের দিকে, যেগুলোতে এখনও গরম ধাতুর প্রভাব ছিল। আর সে খুব শান্ত গলায় বলল, সাহেব, যদি আজ মেশিন না থামত, তাহলে হয়তো আমি ওপরে ওঠার সুযোগও পেতাম না। আর যদি আমি ওপরে না উঠতাম, তাহলে হয়তো আপনাদেরও জানা হতো না যে এই মেলায় কাজ করা লোকেরা শুধু টিকিট কাটার লোক নয়, তারাও জীবন বাঁচানোর সাহস রাখে। তাই আমি যা করেছি সেটা কোনো পুরস্কারের জন্য নয়, সেটা এই জন্য ছিল যে ওপরে একজন মানুষ ভয় পাচ্ছিল, আর নিচে দাঁড়ানো আমাদের সবার শুধু দেখা নয়, বরং কিছু করা উচিত ছিল। ভিড় আবার চুপ হয়ে গেল, কারণ এই উত্তর শুধু একজন ধনী মানুষকে নয়, বরং সেখানে দাঁড়ানো প্রত্যেক সেই ব্যক্তিকে দেওয়া হয়েছিল যারা কয়েক মিনিট আগে পর্যন্ত মোবাইল ক্যামেরা ওপরে তুলে রেখেছিল। আর অনন্যার বাবা প্রথমবার নীরব হয়ে দাঁড়িয়ে রইলেন। তাদের হাতে ধরা বটুয়াটা এখন ভারী লাগছিল, যেন তাতে রাখা নোটগুলো হঠাৎ হালকা হয়ে গিয়েছে। তিনি আস্তে করে বটুয়াটা আবার পকেটে রেখে দিলেন। তাদের চোখে এখন অহংকার ছিল না, বরং এক স্বীকারোক্তি ছিল যে সাহসের মূল্য টাকায় মেটানো যায় না। অনন্যা এগিয়ে এসে রাহুলের হাত ধরল। তার গলা এখনও নরম ছিল, কিন্তু তাতে সততা ছিল। সে বলল যে আজ সে নিচে দাঁড়িয়ে আছে শুধু এই জন্য যে সে উপরে উঠে তাকে পড়ে যাওয়ার আগেই সামলে নিয়েছে। আর সে প্রথমবার অনুভব করল যে যাদের আমরা রোজ অবহেলা করি, তারাই কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে বড় অবলম্বন হয়ে ওঠে। আর এই একটা বাক্য যেন পুরো মেলার হাওয়া বদলে দিল, কারণ এখন আলো শুধু বাল্বে নয়, বরং মুখগুলোতেও দেখা যাচ্ছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না, কারণ আসল প্রশ্ন এখন শুরু হচ্ছিল। এই ঘটনাটা কি শুধু এক রাতের সাহস হয়ে থাকবে, নাকি এই মেলার, এই শহরের চিন্তায় কিছু বদলাবে? আর রাহুল কোনো শোরগোল ছাড়া, কোনো ঘোষণা ছাড়া আবার কন্ট্রোল প্যানেলের দিকে পা বাড়াল, কারণ তার কাছে মেশিন ঠিক করাও ততটাই জরুরি ছিল যতটা কারো জীবন বাঁচানো। আর এটাই ছিল তার আর ভিড়ের মধ্যে তফাত।
সে তামাশা দেখতে আসেনি, দায়িত্ব পালন করতে এসেছিল। সেই রাতে জয়পুরের সেই মেলায় ঝুলনা আবার চলল, কিন্তু যেটা সত্যি ঘুরল সেটা ছিল মানুষের চিন্তা। কারণ ৮০ ফুট উঁচু সবাইকে একবার নিচে তাকিয়ে দেখতে বাধ্য করেছিল যে আসল উঁচু কার, সেই যার কাছে টাকা আছে, নাকি সেই যে কোনো কিছু না চেয়ে কোনো কিছু না ভেবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে। সেই রাতে মেলার আলো যদিও সাধারণ হয়ে গিয়েছিল, ঝুলনা আবার ঘুরতে শুরু করেছিল, বাচ্চারা আবার চিৎকার করে উপরে উঠছিল, চাটের দোকানে আবার ভিড় জমে গিয়েছিল। কিন্তু যারা সেই ঘটনার সাক্ষী ছিল তাদের ভিতর কিছু স্থির হয়নি, কারণ তারা নিজের চোখে দেখেছে যে কিভাবে মাত্র কয়েক মিনিটে ভিড় তামাশাবিন থেকে দায়িত্বশীল হয়ে উঠতে পারে, আর কিভাবে একটা সাধারণ ছেলে ৮০ ফুট উপরে উঠে শুধু একটা মেয়েকে নয় বরং পুরো পরিবেশকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে পারে। পরের সকালে জয়পুরের অনেক খবরের কাগজের প্রথম পাতায় সেই ছবিটা ছাপা হয়েছিল, যেখানে ঝুলনার সবচেয়ে উপরের সিটে বসা অনন্যা আর তার পাশে দাঁড়ানো রাহুল দেখা যাচ্ছিল, আর নিচে মোটা অক্ষরে লেখা ছিল যে মেলায় যুবক অসাধারণ সাহস দেখিয়েছে। কিন্তু খবরটা শুধু সাহসের ছিল না, খবরটা সেই প্রশ্নেরও ছিল যেটা এই ঘটনা তুলে দিয়েছিল, যে যখন মেশিন থেমে যায় তখন কি আমরাও থেমে যাই নাকি এগিয়ে যাই। রাহুল সকালে সব সময়ের মতো সময় মতো পৌঁছাল। সে ঝুলনার বোল্ট চেক করল, তারগুলো দেখল, আর কন্ট্রোল প্যানেল পরিষ্কার করল, যেন গতরাতে কিছু হয়নি, কারণ তার কাছে কাজ থেমে যাওয়া কোনো বিকল্প ছিল না। কিন্তু আজ লোকেরা তাকে আলাদা চোখে দেখছিল। যে দোকানদাররা আগে তাকে শুধু নাম ধরে ডাকত, তারা আজ তার কাঁধে হাত রেখে হাসছিল। বাচ্চারা তাকে দেখে ফিসফিস করছিল যে এই সেই ছেলে, আর মেলার মালিক যে কাল পর্যন্ত ভয়ে পিছিয়ে গিয়েছিলেন আজ তার সামনে একটু ইতস্তত হয়ে দাঁড়িয়েছিলেন। দুপুর হতে হতে অনন্যা তার বাবার সঙ্গে আবার মেলায় এলো, কিন্তু আজ তাদের আসার ধরন আলাদা ছিল। কোনো শোরগোল নেই, কোনো দেখানো নেই, শুধু সোজা চাল আর চোখে গম্ভীরতা। অনন্যা চারদিকে তাকালো, আর তার দৃষ্টি সেই কন্ট্রোল প্যানেলে আটকে গেল, যেখানে রাহুল ঝুঁকে কিছু ঠিক করছিল। সে আস্তে করে তার নাম নিল, আর সে ঘুরে তাকালো তো তার মুখে সেই সাধারণ সরলতা ছিল, যেন গতকালের ঘটনা তার জীবনের একটা অংশ ছিল, পুরো পরিচয় নয়। অনন্যার বাবা এগিয়ে এসে বললেন যে তারা সারা রাত ভেবেছেন, আর তাদের মনে হয়েছে যে যদি ঝুলনার নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকত তাহলে হয়তো এই পরিস্থিতিই তৈরি হতো না, আর যদি সেখানে উপস্থিত লোকেরা শুধু ভিডিও বানানোর বদলে তাড়াতাড়ি সহযোগিতা করত তাহলে ভয় এত লম্বা হতো না। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে মেলায় কাজ করা প্রত্যেক কর্মচারীর জন্য বীমা থাকবে, প্রত্যেক বড় ঝুলনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা লাগানো হবে, আর যে যুবকেরা এখানে কাজ করে তাদের ট্রেনিং দেওয়া হবে, যাতে কোনো জরুরি পরিস্থিতিতে তারা ঘাবড়ে না যায় বরং সামলাতে পারে। ভিড়ের মধ্যে দাঁড়ানো অনেক লোক প্রথমবার অনুভব করল যে একটা ঘটনা যদি সঠিক দিকে মোড় নেয় তাহলে পরিবর্তনের শুরু হতে পারে। আর রাহুল এসব শুনছিল, কিন্তু তার মুখে কোনো গর্ব ছিল না। সে শুধু এতটুকু বলল যে নিরাপত্তা শুধু মেশিনের নয়, চিন্তারও হওয়া উচিত, কারণ যতক্ষণ না আমরা বুঝব যে কোনো সংকটে তামাশা নয় বরং অংশগ্রহণকারী হতে হবে, ততক্ষণ কোনো ব্যবস্থাই পুরো হবে না। অনন্যা আস্তে করে বলল যে ওপরে বসে সে প্রথমবার সত্যি একা অনুভব করছিল, কারণ নিচে শত শত লোক ছিল, কিন্তু বিশ্বাস ছিল শুধু একটা গলার স্বরে। আর সে এটাও স্বীকার করল যে আমরা প্রায়শই সেই লোকেদের দেখতে ভুলে যাই যারা আমাদের আশেপাশে রোজ কাজ করে, কারণ আমাদের মনে হয় তারা আমাদের জীবনের অংশ নয়, শুধু পটভূমি। অথচ সত্যি এই যে অনেক সময় সেই লোকেরাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হয়ে ওঠে। সেই দিন মেলায় শুধু মেশিনের মেরামত হয়নি, কথাবার্তাও হয়েছে। অনেক যুবক রাহুলকে জিজ্ঞেস করেছিল যে ওপরে ওঠার সময় তার ভয় লাগেনি, আর সে হেসে বলেছিল যে ভয় তো লেগেছিল, কিন্তু তার চেয়ে বড় ভয় ছিল এই যে যদি সে না উঠত তাহলে কারো জীবন চিরকালের জন্য বদলে যেতে পারত। আর এটাই তফাৎ দায়িত্বশীল আর দর্শক হওয়ার মধ্যে, কারণ দর্শক শুধু দেখে, দায়িত্বশীল ব্যক্তি পদক্ষেপ নেয়। সন্ধে হতে হতে যখন ঝুলনা আবার আলোয় ঘুরতে লাগল, তখন লোকেরা তাকে আগের চেয়ে আলাদা চোখে দেখছিল। এখন সেটা শুধু বিনোদনের মাধ্যম নয়, সেটা স্মরণ করিয়ে দেওয়ার প্রতীক হয়ে উঠেছিল যে আসল উঁচু টাকা বা স্টেটাস দিয়ে মাপা হয় না, বরং সেই সাহস দিয়ে মাপা হয় যেটা সঠিক সময়ে সঠিক কাজ করার শক্তি দেয়। আর জয়পুরের সেই মেলায় সেই রাত থেকে এক নতুন প্রথা শুরু হয়েছিল। প্রত্যেক শোয়ের আগে নিরাপত্তা ঘোষণার সঙ্গে এটাও বলা হতো যে যদি কখনো কোনো সংকট আসে তাহলে আমরা সবাই মিলে দায়িত্ব পালন করব, কারণ মেলা শুধু আলোর নয়,
বিশ্বাসেরও হয়। রাহুল সেই সন্ধে যখন কন্ট্রোল প্যানেলের শেষ সুইচ অন করল, তখন তার চোখে কোনো ঝলক ছিল না, শুধু একটা স্বস্তি ছিল যে সেই তার কাজ করেছে, আর হয়তো অজান্তেই সে একটা গল্পও বানিয়ে ফেলেছে, যেটা আসন্ন সময়ে অনেক লোককে মনে করিয়ে দেবে যে ভিড়ে দাঁড়িয়ে থাকা সহজ, কিন্তু ভিড় থেকে আলাদা হয়ে পদক্ষেপ নেওয়াই আসল সাহস। আর অনন্যা যখন সেই রাতে বাড়ি ফিরল, তখন সে তার ঘরের জানালা দিয়ে শহরের আলো দেখল আর অনুভব করল যে ৮০ ফুট উঁচু তাকে মাটির দাম শিখিয়ে দিয়েছে। কারণ ওপরে ভয় ছিল, নিচে জীবন ছিল, আর সেই জীবন পর্যন্ত পৌঁছনোর জন্য একটা এমন ছেলে রাস্তা বানিয়েছিল যাকে কাল পর্যন্ত সে চিনতও না। আর এটাই ছিল সেই গল্পের সবচেয়ে বড় আয়না, যে সমাজে আসল উঁচু সেই লোকেদের যাদের আমরা প্রায়শই সবচেয়ে নিচু ভেবে নিই। মেলার সেই ঘটনা আস্তে আস্তে শহরের আলোচনা হয়ে উঠেছিল, কিন্তু প্রত্যেক আলোচনা কয়েকদিনের মধ্যে ঠান্ডা হয়ে যায়, আর প্রায়শই গল্পগুলো শুধু শিরোনাম হয়ে থেকে যায়। কিন্তু এই গল্পে এমন কিছু ছিল যেটা ঠান্ডা হচ্ছিল না, কারণ এটা শুধু ৮০ ফুট উঁচুর কথা নয়, এটা সেই চিন্তার কথা যেটা বছরের পর বছর আমাদের ভিতর চুপচাপ জমেছিল, আর যেটাকে এক রাত হাঁকিয়ে দিয়েছিল। অনন্যা পরের কয়েকদিনে অনেকবার সেই মুহূর্তটা মনে করেছে, যখন সে নিজে তাকিয়ে নিজের ভারসাম্য হারাতে অনুভব করেছিল যে তার কাছে সবকিছু থাকা সত্ত্বেও কিছুই ছিল না। আর তারপর তার সেই গলার স্বর মনে পড়ত, যেটা বলছিল যে নিচে তাকাবেন না, শুধু আমার গলা শুনুন। আর তার মনে হতো যে জীবনে প্রথমবার কেউ তাকে তার নাম বা অবস্থান দিয়ে নয়, বরং একজন মানুষ হিসাবে সামলেছে। আর এই কথাটাই তার ভিতর সবচেয়ে গভীরভাবে ঢুকে গিয়েছিল। এক সন্ধ্যায় সে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই আবার মেলায় পৌঁছল, কিন্তু এবার কোনো গাড়ির কাফেলা ছিল না, কোনো স্বাগত ছিল না। সে সাধারণ পোশাকে এসেছিল, আর সোজা সেই জায়গায় পৌঁছল যেখানে রাহুল তারগুলো সাজাচ্ছিল। সে তাকে কাজ করতে দেখল, আর প্রথমবার লক্ষ্য করল যে তার আঙুলে এখনও হালকা জ্বালার দাগ আছে। আর সে এটা অনুভব করতে দেরি করল না যে আসল ক্ষতগুলো প্রায়শই কম দেখা যায়, কিন্তু তাদের প্রভাব গভীর হয়। সে আস্তে করে জিজ্ঞেস করল যে তার সত্যি কি ভয় লাগেনি, আর রাহুল হেসে বলল যে ভয় তো প্রত্যেক মানুষেরই লাগে, তফাৎ শুধু এতটুকু যে কিছু লোক ভয়কে রুখে দাঁড়ানোর কারণ বানিয়ে নেয়, আর কিছু লোক সেটাকে এগিয়ে যাওয়ার কারণ বানিয়ে নেয়। আর সে এটাও বলল যে সে কোনো হিরো নয়, সে তো রোজের মতো নিজের কাজ করছিল, কারণ মেশিন তার দায়িত্বে ছিল, আর সেই মেশিনে বসা লোকেরাও। অনন্যা ঠিক সেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিল যে এই গল্পটা শুধু একটা ধন্যবাদ বলে শেষ হবে না। আর সে তার বাবার সঙ্গে কথা বলল। তারা মেলার সব কর্মচারীদের বাচ্চাদের পড়াশোনার জন্য একটা ফান্ড শুরু করলেন, বীমা প্রকল্প চালু করলেন, আর নিরাপত্তা প্রশিক্ষণ বাধ্যতামূলক করলেন। কিন্তু যখন তারা রাহুলকে বললেন যে সে চাইলে তাকে শহরের বড় প্রজেক্টে চাকরি দিতে পারেন, তখন সে বিনয়ের সঙ্গে বলল যে তাকে চাকরি নয়, সুযোগ চাই, কারণ সে পড়তে চায়, মেশিনগুলোকে শুধু চালাতে নয় বরং বুঝতে চায়। আর একদিন সে এমন সিস্টেম বানাতে চায় যেখানে কোনো ঝুলনা ৮০ ফুট উপরে থেমে যাওয়ার অবস্থাই না আসে। এটা শুনে অনন্যার বাবা প্রথমবার হাসলেন, কারণ তাদের মনে হল যে এই ছেলেটা শুধু সাহসী নয়, দূরদর্শীও। আর তারা তার পড়াশোনার পুরো দায়িত্ব নিলেন, কিন্তু কোনো এহসানের ভাব ছাড়া, কারণ রাহুল স্পষ্ট করে বলে দিয়েছিল যে সে কারো ঋণী হয়ে নয়, বরং নিজের পায়ে দাঁড়িয়ে এগোতে চায়। সময় চলে গেল, মেলার আলো প্রতি বছর লাগত, ঝুলনা প্রতি বছর ঘুরত, কিন্তু সেই রাতের গল্প প্রতিবার নতুন কর্মচারীদের শোনানো হতো, যেন সেটা একটা প্রথা হয়ে গিয়েছে। আর প্রতিবার এটাও বলা হতো যে সংকটে দাঁড়িয়ে থাকা সহজ, এগিয়ে যাওয়া কঠিন, আর আসল উঁচু সেই ব্যক্তির যে বিপদ দেখে পিছিয়ে যায় না। অনন্যাও বদলে গিয়েছিল। সে নিজের জীবনে প্রথমবার নিজের বিশেষাধিকারকে প্রশ্নের চোখে দেখেছে। সে জেনেছে যে নিরাপত্তা, সুবিধা আর সম্মান প্রত্যেকের অধিকার, শুধু কিছু লোকের বিশেষাধিকার নয়। আর সে অনেক সামাজিক উদ্যোগ শুরু করেছে, যার উদ্দেশ্য ছিল সেই যুবকদের মঞ্চ দেওয়া যাদের প্রায়শই ভিড়ে ভুলে যাওয়া হয়। কারণ তার এখন বোঝা হয়ে গিয়েছে যে ভিড়ে দাঁড়ানো প্রত্যেক ব্যক্তি শুধু দর্শক নয়, তাদের মধ্যে কেউ রাহুলও হতে পারে। আর রাহুল, যে সেই রাতে ৮০ ফুট উপরে উঠে শুধু একটা লিভার চেপেছিল, সে আস্তে আস্তে নিজের পড়াশোনায় এগোল। সে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে গেল, আর প্রতিবার যখন সে কোনো মেশিনের ডিজাইন দেখত, তখন তার সেই ঝুলনা মনে পড়ত। আর সে নিজেকে বলত যে কোনো সিস্টেমের আসল শক্তি তার লোহায় নয়, তার দায়িত্বে থাকে। কারণ যদি দায়িত্ব জেগে থাকে, তাহলে কোনো মেশিন কারো জীবনকে বিপদে ফেলবে না। অনেক বছর পর যখন জয়পুরের সেই মেলায় নতুন আর নিরাপদ ঝুলনা লাগল, যেগুলোতে অতিরিক্ত ব্রেক সিস্টেম আর অটোমেটিক লক ছিল, তখন উদ্বোধনের জন্য কোনো বড় নেতাকে নয়,
বরং রাহুলকে ডাকা হয়েছিল। আর যখন সে সুইচ অন করল তখন ভিড়ের মধ্যে দাঁড়ানো অনন্যা তালি দিল। কিন্তু সেই তালিতে কোনো দেখানো ছিল না, তাতে সম্মান ছিল। কারণ এখন সবাই জানত যে আসল উঁচু ৮০ ফুট হয় না, আসল উঁচু সেখানে হয় যেখানে মানুষ নিজের ভয়ের উপরে উঠে অন্যদের জন্য দাঁড়ায়। আর সেই রাতের গল্প শহরের জন্য একটা আয়না হয়ে গিয়েছিল, কারণ সেটা শিখিয়েছিল যে আমরা সবাই নিজের নিজের ঝুন্নায় বসে আছি, কখনো উপরে, কখনো নিচে, কখনো নিরাপদ, কখনো অনিরাপদ। কিন্তু তফাৎ তখন পড়ে যখন কেউ রাহুল হয়ে সিঁড়ি উঠে আর বলে যে নিচে তাকাবেন না, আমি তো আছি। আর হয়তো এই বাক্যই কোনো সমাজকে শক্তিশালী করে, কারণ যখন আমরা একে অপরের জন্য দাঁড়াই তখনই আসল আলো ছড়ায়। এভাবে জয়পুরের সেই মেলার গল্প শেষ হয়নি, সেটা প্রতি বছর আবার শুরু হয়। প্রতিবার যখন ঝুলনা ঘোরে, প্রতিবার যখন কোনো বাচ্চা উপর থেকে নিচে তাকায়, আর প্রতিবার যখন কেউ মনে করে যে ৮০ ফুট উঁচুতে একদিন শুধু একটা মেয়ে আটকায়নি, বরং আমাদের চিন্তাও আটকেছিল, আর সেটাকে নিচে নামানোর জন্য একটা গরিব ছেলে সাহসের সিঁড়ি উঠেছিল। আর হয়তো এটাই এই গল্পের সবচেয়ে বড় সত্য, যে সমাজ তখন বদলায় যখন ভিড়ে দাঁড়ানো কোনো এক ব্যক্তি এটা ঠিক করে নেয় যে সে শুধু দেখবে না, বরং করবে। কারণ আসল উঁচু সেখানেই যেখানে মানবতা দাঁড়ায়। যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন। কমেন্টে আপনার আর আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে এক নতুন আবেগময় গল্পের সঙ্গে। ততক্ষণ সুখে থাকুন, সুস্থ থাকুন আর আপনার সম্পর্কগুলোকে সময় দিন।